हेलो स्टूडेंट्स वेलकम टू केमिस्ट्री बैग। तो आईयूपीएससी नोमेनक्लेचार अफ अर्गानिक कम्पाउंड्सের प्रथम लेक्चारे আমরা কিছু বেসিক ইন্ট্রোডাকশন দেখেছিলাম যে আইইউপিএসি কি এবং কার্বন কি, কার্বনের নেচার কেমন, কার্বনের বন্ডিং কীভাবে হয়, কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট কি এবং তার উপর কিছু এক্সারসাইজ করেছিলাম। তো আজকে আমাদের যে গোল থাকবে সেগুলো হলো কি স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড কম্পাউন্ড বলতে কী বুঝি, মলিকুলার ফর্মুলা বলতে কী বোঝায়, স্ট্রাকচারাল ফর্মুলা বলতে কী বোঝায়, এক্সারসাইজ অন স্ট্রাকচারাল ফর্মুলা, ডিগ্রি অফ কার্বন, ডিগ্রি অফ হাইড্রোজেন এবং আমরা কিছু প্রবলেম করব যাতে আমাদের কনসেপ্টগুলো ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়ে যায়। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমেই আমাদের আজকের যে গোল নাম্বার 1 সেটা হলো কি স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তো আমরা একদিকে লিখছি স্যাচুরেটেড কম্পাউন্ড এবং অন্যদিকে লিখছি আমরা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। স্যাচুরেটেড কম্পাউন্ড বলতে কার্বনের সেই কম্পাউন্ডগুলো বলতেই বোঝায় যেখানে শুধুমাত্র সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকে, অনলি সিঙ্গেল বন্ড is present, অর্থাৎ এটা হলো নাম্বার 1। নাম্বার 2 নো মাল্টিপল বন্ড, অন্যদিকে আনস্যাচুরেটেড কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে কি হয়, সিগমা অর্থাৎ সিঙ্গেল বন্ড as well as multiple bond is present। আসলে এই স্যাচুরেশন এবং আনস্যাচুরেশনের ব্যাপারটা কোথা থেকে এসেছে সেগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ভালো বুঝতে পারবো। যেমন স্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে আমরা যদি দেখি, ফর এক্সাম্পল আমরা যদি এর দিকে তাকাই, এটা হচ্ছে C2H6। এই কম্পাউন্ডটার মধ্যে আমরা কোথাও কোনো মাল্টিপল বন্ড দেখতে পাচ্ছি না। এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় স্যাচুরেটেড কম্পাউন্ড। আবার এই আনস্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে যদি আমরা এক্সাম্পলের দিকে তাকাই তাহলে আমরা দেখব কার্বন, কার্বন ডবল বন্ড, এবং এর মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H4। আমরা দেখতে পাচ্ছি এখানে এই কম্পাউন্ডটার মধ্যে একটা মাল্টিপল বন্ড চলে এসেছে, যেটা হচ্ছে কি একটা ডাবল বন্ড। তাহলে এই কম্পাউন্ডটার সঙ্গে এই কম্পাউন্ডটার ডিফারেন্স কোথায়? আমরা দেখতে পাচ্ছি যে এই কম্পাউন্ডটাকে যদি দুটো হাইড্রোজেন অ্যাটম এই কম্পাউন্ডটার সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং এখানকার একটা মাল্টিপল বন্ডকে সরিয়ে দেওয়া হয় তাহলে এই কম্পাউন্ডটা এই কম্পাউন্ডে রূপান্তরিত হয়। তাহলে স্যাচুরেশন এবং আনস্যাচুরেশনের ব্যাপারটা কোথা থেকে আসছে? আমরা দেখতে পাবো যে আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে যদি হাইড্রোজিনেশন করা হয় তাহলে সেটা স্যাচুরেটেড কম্পাউন্ডে পরিণত হয়। অর্থাৎ আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে বলা যেতে পারে হাইড্রোজেন খাওয়ানো যেতে পারে। অর্থাৎ এইখানে এই কম্পাউন্ডটাকে যদি একটা হাইড্রোজেনের অণু দেওয়া হয়, এই বন্ডটাকে যদি ভেঙে এখানে একটা হাইড্রোজেন জুড়ে দেওয়া হয় এবং এইখানে যদি একটা হাইড্রোজেন জুড়ে দেওয়া হয় তাহলে এই কম্পাউন্ডে রূপান্তরিত হয়। এটা হচ্ছে স্যাচুরেশন এবং আনস্যাচুরেটেডের ব্যাপার। অর্থাৎ আনস্যাচুরেশন বলতে কি বোঝায়,
যে ওখানে একটা হাইড্রোজেন অ্যাটম খাওয়ার প্রবণতা থাকে, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে জোড়ার একটা প্রবণতা থাকে। অর্থাৎ কার্বনের কি ইচ্ছে হলো, কার্বনের ইচ্ছে হলো যে সে হাইড্রোজেনের সঙ্গে জুড়বে না, সে তার 4টা ভ্যালেন্সি ফিল আপ করবে কি এখানে 2টো হাইড্রোজেনের সঙ্গে, এবং বাকি যে 2টো ভ্যালেন্সি আছে সেই 2টো ভ্যালেন্সি সে কার্বন দ্বারাই ফিল আপ করে নিচ্ছে। এইখান থেকে আনস্যাচুরেশনের ব্যাপারটা চলে আসছে। অর্থাৎ এই মাল্টিপল বন্ড যে আছে এখানে হাইড্রোজেন যদি দেওয়া হয়, হাইড্রোজিনেশন যদি করানো হয়, তাহলে সে এই কম্পাউন্ডটা এই কম্পাউন্ডে রূপান্তরিত হবে। এটাই হচ্ছে কি স্যাচুরেটেড কম্পাউন্ড এবং আনস্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে পার্থক্য। আরও যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন ফর এক্সাম্পল স্যাচুরেটেড কম্পাউন্ড CH3, CH2, CH3, এটা যেমন একটা স্যাচুরেটেড কম্পাউন্ড, সেরকমই আনস্যাচুরেটেডের এক্সাম্পল হচ্ছে CH3, CH ডাবল বন্ড CH2। অর্থাৎ যেখানে আমরা দেখব যে কার্বন এবং কার্বনের মধ্যে মাল্টিপল বন্ড চলে আসছে, সেটাই হয়ে যাবে কি আনস্যাচুরেটেড কম্পাউন্ড। এবং সেই মাল্টিপল বন্ড যে শুধুমাত্র কার্বন এবং কার্বনের মধ্যে হতে হবে তার কোনো ব্যাপার নেই। যেমন ফর এক্সাম্পল CH3, C ট্রিপল বন্ড N, এখানে আমরা দেখছি যে মাল্টিপল বন্ড কিন্তু কার্বন এবং কার্বনের মধ্যে নেই, কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে আছে, এটাও আনস্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে পড়ে। এবং এর যদি আমরা স্যাচুরেটেড ফর্ম লিখতে যাই তাহলে কি দাঁড়াবে, এই যে এখানে যে মাল্টিপল বন্ড দেখা যাচ্ছে অর্থাৎ ট্রিপল বন্ড, তার মধ্যে একটা সিগমা বন্ড আছে এবং 2টো পাই বন্ড আছে। এই 2টো পাই বন্ডকে যদি আমরা 2 অণু হাইড্রোজেন দ্বারা হাইড্রোজিনেশন করাই, তাহলে এই কম্পাউন্ডটা দাঁড়াবে CH3, CH2, NH2। অর্থাৎ আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে আমরা স্যাচুরেটেড কম্পাউন্ডে যদি পরিণত করতে চাই, তাহলে সবসময় তাকে হাইড্রোজেন খাওয়াতে হবে, অর্থাৎ হাইড্রোজিনেশন করাতে হবে। এটা হচ্ছে কি স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে পার্থক্য। তো এই বেসিক ব্যাপারগুলো আমাদের জেনে নেওয়া দরকার। এরপরে চলে যাবে মলিকিউলার ফর্মুলাতে। Number 2, molecular formula। মলিকুলার ফর্মুলা বলতে কি বোঝায়, নাম্বার অফ different kind of element present in an compound। এটা হচ্ছে কি মলিকুলার ফর্মুলা, নাম্বার অফ ডিফারেন্ট কাইন্ড অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন অ্যান কম্পাউন্ড। ফর এক্সাম্পল C3H8, এই কম্পাউন্ডটার মধ্যে 3টে কার্বন আছে এবং 8টা হাইড্রোজেনের অ্যাটম আছে। এটাই আমরা মলিকুলার ফর্মুলা থেকে বুঝতে পারি। অর্থাৎ কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোন এলিমেন্ট কটা আছে সেটা আমরা কি মলিকুলার ফর্মুলা থেকে বুঝতে পারি। C3H8, C2H6, C2H4, C2
H2 এটসেট্রা। অর্থাৎ এই একটা অর্গানিক কম্পাউন্ড, এই কম্পাউন্ডের মধ্যে 3টে কার্বন আছে এবং 8টা হাইড্রোজেন আছে। এটা আরেকটা অর্গানিক কম্পাউন্ড, তার মধ্যে 2টো কার্বন আছে এবং 6টা হাইড্রোজেন আছে। এটা আরেকটা অর্গানিক কম্পাউন্ড, তার মধ্যে 2টো কার্বন আছে এবং 4টা হাইড্রোজেন আছে। এটা আরেকটা অর্গানিক কম্পাউন্ড, তার মধ্যে 2টো কার্বন আছে এবং 2টো হাইড্রোজেন আছে। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলার গুরুত্ব। এরপর আমরা চলে যাব স্ট্রাকচারাল ফর্মুলাতে। Number 3, structural formula। এই স্ট্রাকচারাল ফর্মুলার আবার বেশ কতগুলো প্রকারভেদ আছে। যেমন নাম্বার 1, এক্সপ্যান্ডেড। expanded structural formula. For example, কোনো একটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা C3H8, এর যদি এক্সপ্যান্ডেড স্ট্রাকচারাল ফর্মুলাটা লেখা হয় expanded structural formula, তাহলে সেটা কিভাবে কেমন দাঁড়াবে? একটা এই C3H8 কে পুরোপুরি ন্যাকেড অবস্থা অর্থাৎ এক্সপ্যান্ড অবস্থায় লিখতে হবে। এই কম্পাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টে কার্বন আছে এবং 8টা হাইড্রোজেন আছে। তো 3টে কার্বনকে আমরা যদি চেইন ফর্মে লিখি তাহলে এটা দাঁড়াচ্ছে। এরপরে 8টা হাইড্রোজেনকে এমনভাবে এই কার্বনগুলোর সঙ্গে জুড়তে হবে যেন প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি 4 পরিপূর্ণভাবে পূর্ণ হয়। তাহলে আমরা যদি এইভাবে লিখি, কার্বনের 4টা ভ্যালেন্সি লিখে দেওয়া হলো। এবারে 8টা হাইড্রোজেনকে কার্বনের 4টা ভ্যালেন্সিটা জুড়ে দেওয়া হোক। এটাই হলো এক্সপ্যান্ডেড স্ট্রাকচারাল ফর্মুলা। আরও যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার 2, যার মলিকুলার ফর্মুলা C2H6, এর এক্সপ্যান্ডেড স্ট্রাকচারাল ফর্মুলা যদি আমরা লিখি তাহলে সেটা দাঁড়াবে, 2টো কার্বন আছে এবং 6টা হাইড্রোজেন আছে। 2টো কার্বনকে পরপর জুড়ে যদি দিই এবং এই কার্বনের 4টা ভ্যালেন্সি যদি আমরা পূর্ণ করি 6টা হাইড্রোজেন দ্বারা, তাহলে 6টা হাইড্রোজেনকে যদি জুড়ে দিই এটা হচ্ছে এক্সপ্যান্ডেড স্ট্রাকচারাল ফর্মুলা। অর্থাৎ কোনো একটা মলিকুলার ফর্মুলাকে পুরো ন্যাকেড অবস্থা অর্থাৎ এক্সপ্যান্ড করে যদি আমরা যেটা লিখে দেবো সেটা হচ্ছে কি এক্সপ্যান্ডেড স্ট্রাকচারাল ফর্মুলা। এই এক্সপ্যান্ডেডের পরে আছে কি কনডেন্সড ফর্ম। নাম্বার 2, কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। যেমন এটা মলিকুলার ফর্মুলা C3H8 আমরা এক্সপ্যান্ড করে লিখেছিলাম যেটা, সেটা হচ্ছে কি কার্বন, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন,
এটাকে যদি কনডেন্সড আকারে লেখা হয় তাহলে কনডেন্সড ফর্মুলাতে কি করা হয়, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ডকে দেখানো হয় না। অর্থাৎ এই যে এইখানে এই জায়গাটা যদি আমরা দেখি, এই কার্বনের সঙ্গে যে তিনটা হাইড্রোজেন আছে, এই তিনটে কার্বন এবং হাইড্রোজেনের বন্ডকে লুকিয়ে দিতে হবে, অর্থাৎ দেখাতে হবে না। তাহলে এটা দাঁড়াবে H3C এবং কার্বনের মধ্যে বন্ডকে দেখাতে হবে। তাহলে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে বন্ড দেখালাম এবং এই কার্বনের সঙ্গে যে দুটো হাইড্রোজেন জড়িত আছে সেগুলোকে দেখাতে হবে না, সেগুলোকে জাস্ট কার্বনের সঙ্গে লিখে দিতে হবে CH2 হলো। এবার এই কার্বনের সঙ্গে এই কার্বনের যে বন্ড আছে সেটাকে লিখতে হবে এবং এই কার্বনের সঙ্গে যে তিনটে হাইড্রোজেনের বন্ড আছে সেই তিনটে হাইড্রোজেনকে দেখাতে হবে না, সেগুলোকে লুকিয়ে দিতে হবে বন্ডগুলোকে। এটাই হলো কি কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। নেক্সট এক্সাম্পল C2H6 এ আমরা যেটা করেছিলাম, কার্বন বন্ড কার্বন, হাইড্রোজেন কটা, ছয়টা হাইড্রোজেনকে যদি এইভাবে জুড়ে দিই, এবং এটাকে যদি কনডেন্সড আকারে লিখি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি, এই কার্বনের সঙ্গে জড়িত যে হাইড্রোজেনগুলো আছে সেই হাইড্রোজেনের বন্ডগুলোকে লুকিয়ে দিতে হবে। তাহলে সেটা হবে কি H3C এবং কার্বনের মধ্যে বন্ড দেখাতে হবে, বন্ড কার্বন এবং এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত আছে, তিনটে। তাহলে সেটা হয়ে যাবে কি CH3। এটাই হয়ে গেল কি কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা হলো। এরপরে আরেকটা হচ্ছে নেক্সট নাম্বার 3, বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা। মলিকুলার ফর্মুলা এটা ছিল তার এক্সপ্যান্ডেড স্ট্রাকচারাল ফর্মুলা, এটাও হচ্ছে এক্সপ্যান্ডেড স্ট্রাকচারাল ফর্মুলা। এটা হচ্ছে কি কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। এগুলোকে যদি বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলাতে লিখতে হয় তাহলে কি করতে হয়, শুধুমাত্র কার্বন এবং কার্বনের বন্ডকে দেখানো হয় এবং হাইড্রোজেনকে একেবারে ভ্যানিশ করে দেওয়া হয়। যেমন ফর এক্সাম্পল এই মলিকুলটাকে যদি আমরা বন্ড লাইন ফর্মুলাতে লিখতে চাই তাহলে এই কার্বনের সঙ্গে এই কার্বনের যে বন্ডটা আছে সেই বন্ডটাকে প্রথমে এইভাবে দেখাতে হয়, তারপরে আবার এই কার্বনের সঙ্গে এই কার্বনের যে বন্ডটা আছে সেটাকে এইভাবে দেখাতে হয়, অর্থাৎ জিগজ্যাগ ফর্মুলাতে লেখা হয়। তাহলে এই যে কর্নারগুলো বা এন্ড প্রান্ত যেগুলো সেগুলো হচ্ছে কি কার্বনকে বোঝায় এবং এখানে যদি কেবলমাত্র সিঙ্গেল বন্ড থাকে তার মানে বুঝতে হবে সেই কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড এবং তার ভ্যালেন্সি পূর্ণ হবে হাইড্রোজেন দ্বারা। অর্থাৎ এইখানে যে কার্বনটা আছে সেই কার্বনটা তিনটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এইখানে যে কার্বনটা আছে সেটা তিনটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এইখানে যে কার্বনটা আছে তার চারটা ভ্যালেন্সি, দুটো হচ্ছে একটা এই কার্বন দ্বারা ভ্যালেন্সি পূর্ণ হচ্ছে, একটা এই কার্বন দ্বারা ভ্যালেন্সি পূর্ণ হচ্ছে, তাহলে এই কার্বনের সঙ্গে আরও দুটো হাইড্রোজেন যুক্ত আছে। এটা আমাদেরকে বুঝে নিতে হবে, এটা হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলার তাৎপর্য। একই রকমভাবে এটাকে যদি আমরা লিখি তাহলে এক্ষেত্রে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে বন্ডকে আমরা এইভাবে লিখব প্রথমে জিগজ্যাগ আকারে, এবং আরও যদি কার্বন থাকতো তাহলে আমরা সেগুলোকে এইভাবে লিখতাম। কিন্তু এখানে যেহেতু কেবলমাত্র দুটোই কার্বন আছে, দুটোই কার্বনের মলিকুল, তাহলে এখানে জিগজ্যাগ লেখার কোনো দরকার নেই, সেক্ষেত্রে এটা সিঙ্গেল লাইন দিলেই বোঝা যাবে যে এটা হচ্ছে এই মলিকুলটাকে বোঝায়। তাহলে এটা গেল কি আমাদের বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা। এটাও হলো কি বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা। ওকে,
ঠিক আছে, আরও কিছু আমরা এক্সারসাইজ করব, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে স্ট্রাকচারাল ফর্মুলার উপরে। যেমন ধরি এক্সারসাইজ 1, SF বলতে বোঝায় স্ট্রাকচারাল ফর্মুলা। নাম্বার 1, কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এই কার্বনের সঙ্গে CH3 এবং এই কার্বনের সঙ্গে হলো CH2 CH3। এই মলিকুলটার মলিকুলার ফর্মুলা কি, আমাদেরকে প্রথমে এটা লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই মলিকুলটাতে কার্বনের সংখ্যা কত। এখান থেকে যদি শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কার্বন হচ্ছে 11 C11। হাইড্রোজেনের সংখ্যা কত, 3 2 5 5 আর 3 8 8 2 10 10 11 11 2 13 13 3 16 16 2 18 18 2 20 H20। তাহলে এটা হলো কি মলিকুলার ফর্মুলা। এই মলিকুলটাকে যদি এক্সপ্যান্ডেড ফর্মে লেখা হয়, অর্থাৎ এক্সপ্যান্ডেড ফর্ম, তাহলে এক্সপ্যান্ডেড ফর্মটা কি হবে, তাহলে এক্সপ্যান্ডেড ফর্মে কি হয়, কার্বন 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 হাইড্রোজেন সব বন্ডগুলোকে ন্যাকেড অবস্থাতে এক্সপ্যান্ড করে লেখা হয়। তাহলে দাঁড়াবে সি ডাবল বন্ড সি, বন্ড হচ্ছে সি, সেই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন, সেই কার্বনের সঙ্গে আরেকটা কার্বন যুক্ত আছে, সেই কার্বনে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, সেই কার্বনের সঙ্গে আরেকটা কার্বন যুক্ত আছে এবং সেই কার্বনে 3টে হাইড্রোজেন যুক্ত আছে। আবার এই কার্বনের সঙ্গে এইখানে একটা কার্বন যুক্ত আছে, সেই কার্বনে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, এই কার্বনের সঙ্গে আরেকটা কার্বন যুক্ত আছে, সেই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত আছে এবং এই কার্বনের সঙ্গে এই কার্বনের একটা ডবল বন্ড আছে এবং এই কার্বনে দুটো হাইড্রোজেন আছে। হলো, এবার এই কার্বনের সঙ্গে এখানে একটা কার্বন যুক্ত আছে এবং সেই কার্বনে 3টে হাইড্রোজেন আছে। আবার এই কার্বনের সঙ্গে এইখানে CH2 দুটো হাইড্রোজেন এবং তার সঙ্গে CH3 বন্ড C H H H। এটা হচ্ছে কি এই মলিকুলটার এক্সপ্যান্ডেড ফর্ম। এবার এটাকে যদি কনডেন্সড ফর্মে লেখা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনডেন্সড ফর্ম। এক্সপ্যান্ডেড ফর্ম হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি কনডেন্সড ফর্ম।
এবং এই মলিকুলটাকে যদি বন্ড লাইন স্ট্রাকচারে লেখা হয় তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো বন্ড লাইনে কি দেখানো হয়, বন্ড লাইনে কেবলমাত্র কার্বন এবং কার্বনের বন্ডকে দেখানো হয় এবং কার্বন এবং হাইড্রোজেনের বন্ডকে দেখানো হয় না। তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো কি, এইখান থেকে যদি আমরা শুরু করি সি ডাবল বন্ড সি, সি ডাবল বন্ড সি, তার সঙ্গে আছে CH2 CH2 CH3, তাহলে CH2 CH2 CH3, এই CH2 CH2 CH3 হয়ে গেল। এবার নিচে যদি চলে আসি তাহলে সেখানে আসবে CH2 CH আর CH এর সঙ্গে ডবল বন্ড CH2, এবং এই কার্বন এবং কার্বনের মধ্যে যে ডবল বন্ডটা দেখিয়েছি সেটা আমি এখন এরকম রেখেছি, আমি পরে সেটাকে বন্ড লাইন করে দেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কার্বন কার্বন ডবল বন্ড করে রেখেছি। আবার এখানে CH2 CH3 আছে, তাহলে এই কার্বনের সঙ্গে CH2কে প্রথমে লিখব এইভাবে এবং CH3কে লিখব এইভাবে, CH2 CH3 হয়ে গেল এবং এখানে আছে CH3, সেটা হলো CH3। এবং ফাইনালি এখন আমি এই কার্বন কার্বন এই কার্বনকেও মুছে দেব এবং এই ডবল বন্ডগুলোকে এক্সপ্যান্ড করে দেব। এটাই হচ্ছে কি বন্ড লাইন ফর্মুলা। স্ট্রাকচারাল ফর্মুলা। ওকে, তাহলে আশা করি তোমাদের এই প্রবলেমটার মাধ্যমে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট টপিকে আমরা চলে যাব। নেক্সট টপিকটা হচ্ছে ডিগ্রি অফ কার্বন। ডিগ্রি অফ কার্বন, ডিগ্রি অফ কার্বন বলতে কি বোঝায়? The total number of carbon directly attached total number of carbon directly attached with the carbon, এটা হচ্ছে কি ডিগ্রি অফ কার্বন। এই ডিগ্রি অফ কার্বন সাধারণত হয় 4 ধরনের, অর্থাৎ একটা কার্বনের ডিগ্রি 4 ধরনের হতে পারে। সুপার প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি, অর্থাৎ 5 ধরনের, 4 ধরনের বলেছিলাম। যেমন নাম্বার 1 সুপার প্রাইমারি। আবার এটাকে 0 ডিগ্রিও বলা হয়, 0 ডিগ্রি কার্বন। ফর এক্সাম্পল কার্বন সঙ্গে 4টা হাইড্রোজেন অর্থাৎ মিথেন। আমরা দেখতে পাচ্ছি এই মলিকিউলটাতে এই কার্বনের সঙ্গে অন্য আর কোনো কার্বন যুক্ত নাই, তাহলে এই কার্বনের ডিগ্রি হয়ে যাবে
জিরো ডিগ্রি। আবার এই জিরো ডিগ্রিটাকে বলা হয় কি সুপার প্রাইমারি, অর্থাৎ সুপার প্রাইমারি কার্বন। এই সুপার প্রাইমারি কার্বনে আরও এক্সাম্পল আছে, যেমন ফর এক্সাম্পল CH3 ও CH3। এই কার্বনের সঙ্গে এই কার্বন কিন্তু সরাসরি যুক্ত নেই, মাঝখানে একটা অক্সিজেন আছে, অর্থাৎ ধরতে গেলে বলা যেতে পারে যে এই কার্বনের সঙ্গে আর কোনো কার্বন যুক্ত নেই। তাহলে এই কার্বনটারও ডিগ্রি হয়ে যাবে কি জিরো ডিগ্রি। আবার একই রকমভাবে এই কার্বনটার দিকেও যদি আমরা তাকাই তাহলে দেখব এই কার্বনটার সঙ্গেও কিন্তু সরাসরি অন্য কোনো কার্বন যুক্ত নেই, তাহলে এই কার্বনেরও ডিগ্রি হয়ে যাবে কি জিরো ডিগ্রি। অর্থাৎ এই দুটো কার্বনই হচ্ছে কি সুপার প্রাইমারি, এটসেট্রা। এবার নাম্বার 2, যেটাকে বলা হয় 1 ডিগ্রি বা আবার বলা হয় কি প্রাইমারি। এই 1 ডিগ্রি আবার প্রাইমারি কার্বনের এক্সাম্পল হলো, ফর এক্সাম্পল যেমন CH3 বন্ড CH3। তাহলে আমরা এই কার্বনটার দিকে যদি ফোকাস করি, এই কার্বনটা, তাহলে এই কার্বনটার সঙ্গে সরাসরি কটা কার্বন যুক্ত আছে? একটা কার্বন যুক্ত আছে। এবং আমরা সংজ্ঞাতেও লিখেছিলাম টোটাল নাম্বার অফ কার্বন ডিরেক্টলি অ্যাটাচড উইথ দি কার্বন, সেটা হচ্ছে কি ডিগ্রি অফ কার্বন। তাহলে এই কার্বনটার সঙ্গে সরাসরি যেহেতু একটা কার্বন যুক্ত আছে, তাই এই কার্বনের ডিগ্রি হবে কি 1 ডিগ্রি। আবার এটাকে বলা হয় কি প্রাইমারি। আবার এই কার্বনটার দিকে যদি ফোকাস করি, তাহলে এই কার্বনটার সঙ্গে সরাসরি কটা কার্বন যুক্ত আছে? একটাই কার্বন, তাহলে এরও ডিগ্রি হয়ে যাবে কি 1 ডিগ্রি, এবং এটাকেও বলা হবে কি প্রাইমারি। ওকে, নেক্সট তিন নম্বর 2 ডিগ্রি বা এটাকে বলা হয় আবার সেকেন্ডারি। টু ডিগ্রি কার্বনগুলো কেমন হয়? যখন কোনো একটা কার্বনের সঙ্গে সরাসরি দুটো কার্বন যুক্ত থাকবে, এরকম এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বনটাকে বলা হবে 2 ডিগ্রি কার্বন। এবং বাকি ভ্যালেন্সিগুলো কি? বাকি ভ্যালেন্সিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে বা অন্য কোনো মনোভ্যালেন্ট এলিমেন্ট দ্বারা পূর্ণ হতে পারে, হ্যালোজেন দ্বারা পূর্ণ হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই কার্বনটার দিকে ফোকাস করি, তাহলে এই কার্বনের সঙ্গে সরাসরি এই একটা কার্বন এবং এই একটা কার্বন যুক্ত আছে, তাহলে এই কার্বনের ডিগ্রি হয়ে যাবে কি 2 ডিগ্রি, যেহেতু দুটো কার্বন যুক্ত আছে। এবং 2 ডিগ্রি কার্বনকে বলা হয় সেকেন্ডারি কার্বন। নেক্সট চার নম্বর 3 ডিগ্রি কার্বন, আবার এটাকে বলা হয় কি
টার্সিয়ারি। থ্রি ডিগ্রি কার্বন বা টার্সিয়ারি কার্বন, যেমন ফর এক্সাম্পল এই একটা কার্বন, এই কার্বনের সঙ্গে যদি সরাসরি তিনটে কার্বন যুক্ত থাকে তাহলে এই কার্বনের ডিগ্রি হবে 3। তাহলে তিনটে কার্বন যুক্ত করি, এবং কার্বনের বাকি ভ্যালেন্সিগুলো হাইড্রোজেন দ্বারা আমরা আপাতত পূর্ণ করতে পারি। এবং কার্বনের এই একটা ভ্যালেন্সি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। তাহলে এখন এই কার্বনটার দিকে যদি আমরা ফোকাস করি, এই কার্বনটার দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটার সঙ্গে সরাসরি 1 2 3 তিনটে কার্বন যুক্ত আছে। তার জন্য এই কার্বনের ডিগ্রি হয়ে যাবে কি 3 ডিগ্রি কার্বন। আবার এই কার্বনটাকে বলা হয় কি টার্সিয়ারি। ওকে, নেক্সট হচ্ছে কি কোয়াটারনারি কার্বন। ফোর ডিগ্রি কার্বন বা কোয়াটারনারি কার্বন। যখন কোনো একটা কার্বনের সঙ্গে সরাসরি 4টা কার্বন যুক্ত থাকবে, যেমন এই কার্বনের সঙ্গে যদি সরাসরি 4টা কার্বন যুক্ত থাকে এবং বাকি ভ্যালেন্সিগুলো আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করছি, এই যে এই কার্বনটার দিকে যদি আমরা ফোকাস করি তাহলে আমরা দেখতে পাবো যে এই কার্বনটার সঙ্গে সরাসরি 1 2 3 4 4টা কার্বন যুক্ত আছে। তার জন্য এই কার্বনের ডিগ্রি হয়ে যাবে কি 4 ডিগ্রি। আবার এই কার্বনটাকে বলা হয় কি কোয়াটারনারি কার্বন। তাহলে আমরা দেখলাম সুপার প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি এবং কোয়াটারনারি কার্বন। এরপরে আমরা চলে যাব ডিগ্রি অফ হাইড্রোজেন। আজকের টপিক নাম্বার 6, ডিগ্রি অফ হাইড্রোজেন। ডিগ্রি অফ হাইড্রোজেন কি, কোনো একটা হাইড্রোজেন অ্যাটম যে কার্বনটার সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের যেটা ডিগ্রি সেটা হচ্ছে সেই হাইড্রোজেনের ডিগ্রি। অর্থাৎ the degree of hydrogen is same the degree of hydrogen is same with the degree of carbon with which
it is directly attached, অর্থাৎ the degree of hydrogen is same with the degree of carbon with which it is directly attached. যেমন ফর এক্সাম্পল নাম্বার 1, सुपर प्राइमरी हाइड्रोजन 0 डिग्री और सुपर प्राइमरी हाइड्रोजन। একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম মিথেনের, ফর এক্সাম্পল এই কার্বনের সঙ্গে জড়িত প্রত্যেকটা হাইড্রোজেন সিমিলার, তাই যে কোনো একটা হাইড্রোজেনের যদি আমরা ডিগ্রি বার করতে পারি তাহলে সেই ডিগ্রিটাই হবে প্রত্যেকটা হাইড্রোজেনের ডিগ্রি। তাহলে আমরা যদি বলি যে এই হাইড্রোজেনের ডিগ্রি কি, তাহলে এই হাইড্রোজেনের ডিগ্রি নির্ণয় করতে গেলে আমাদেরকে সেই কার্বনের ডিগ্রি নির্ণয় করতে হবে যে কার্বনের সঙ্গে এই হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এই হাইড্রোজেন যুক্ত আছে এই কার্বনের সঙ্গে, তাহলে এই কার্বনের ডিগ্রি কত? এবং আমরা একটু আগেই দেখলাম যে এই কার্বনের সঙ্গে সরাসরি অন্য আর কোনো কার্বন যুক্ত নেই, তাই এই কার্বনের ডিগ্রি হচ্ছে কি 0 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা হাইড্রোজেনের ডিগ্রিও হবে কি 0 ডিগ্রি, অর্থাৎ এই হাইড্রোজেনের ডিগ্রি 0 ডিগ্রি বা এগুলোকে বলা হয় সুপার প্রাইমারি হাইড্রোজেন। নাম্বার 2, ওয়ান ডিগ্রি বা প্রাইমারি হাইড্রোজেন। ফর এক্সাম্পল যদি তোমাদেরকে বলা হয় যে এই হাইড্রোজেনের ডিগ্রি কত, তাহলে এই হাইড্রোজেনের ডিগ্রি নির্ণয় করতে গেলে আমাদেরকে সেই কার্বনের কাছে যেতে হবে বা সেই কার্বনের ডিগ্রি নির্ণয় করতে হবে যে কার্বনের সঙ্গে এই হাইড্রোজেনটা যুক্ত আছে। তাহলে এই হাইড্রোজেন যুক্ত আছে এই কার্বনের সঙ্গে, তাহলে এই কার্বনের ডিগ্রি প্রথমে নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এই কার্বনের ডিগ্রি কত? আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনের সঙ্গে সরাসরি একটা কার্বন যুক্ত আছে, তাহলে এই কার্বনের ডিগ্রি হচ্ছে কি 1 ডিগ্রি, এবং 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনের ডিগ্রিও হচ্ছে কি 1 ডিগ্রি। তাহলে এই হাইড্রোজেনের ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি, এই হাইড্রোজেনের ডিগ্রিও হচ্ছে 1 ডিগ্রি, এবং এই যে হাইড্রোজেন আছে সেটারও ডিগ্রি হচ্ছে কি 1 ডিগ্রি হাইড্রোজেন। একই রকমভাবে যদি বলা হয় যে এই হাইড্রোজেনের ডিগ্রি কত, তাহলে তোমরা কি বলবে? তাহলে এই হাইড্রোজেনের ডিগ্রি নির্ণয় করতে গেলে আমাদেরকে যেতে হবে সেই কার্বনের কাছে যেই কার্বনের সঙ্গে এই হাইড্রোজেন যুক্ত আছে, অর্থাৎ সেই কার্বনের ডিগ্রি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে এই হাইড্রোজেনের ডিগ্রিও নির্ণয় করা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেন যুক্ত আছে এই কার্বনের সঙ্গে, আর এই কার্বনের সঙ্গে সরাসরি কেবল এবং কেবলমাত্র একটি কার্বনই যুক্ত আছে, তাহলে এই কার্বনের ডিগ্রি হবে 1 ডিগ্রি, এবং এই কার্বনের ডিগ্রি যদি 1 হয় তাহলে এই হাইড্রোজেনের ডিগ্রিও হবে 1 ডিগ্রি। ওকে, নেক্সট नंबर 3, 2 ডিগ্রি বা সেকেন্ডারি হাইড্রোজেন।
ফর এক্সাম্পল যদি তোমাদের বলা হয় যে এই হাইড্রোজেনের ডিগ্রি কত, তাহলে তোমরা কি বলবে? তো এই হাইড্রোজেনের ডিগ্রি নির্ণয় করতে গেলে আমাদেরকে সেই কার্বনের ডিগ্রি নির্ণয় করতে হবে যে কার্বনের সঙ্গে এই হাইড্রোজেন যুক্ত আছে। আর এই হাইড্রোজেন যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের সঙ্গে, অর্থাৎ এই কার্বনের সঙ্গে। তাহলে এই গোল সার্কেল দেওয়া কার্বনের ডিগ্রি যদি আমরা নির্ণয় করতে পেরেনি, তাহলে আমরা এই হাইড্রোজেনের ডিগ্রি নির্ণয় করতে পারবো। তাহলে এই কার্বনের ডিগ্রি আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে কোনো একটা কার্বনের ডিগ্রি হচ্ছে সেটাই যতগুলো কার্বন সরাসরি সেই কার্বনের সঙ্গে যুক্ত আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের সঙ্গে 1 এবং 1 দুটো কার্বন সরাসরি যুক্ত আছে। তাহলে এই কার্বনের ডিগ্রি হচ্ছে কি 2 ডিগ্রি। তাহলে এই কার্বনের ডিগ্রি যদি 2 ডিগ্রি হয়, তাহলে এই হাইড্রোজেনের ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি, অর্থাৎ এই হাইড্রোজেনটা হচ্ছে কি সেকেন্ডারি হাইড্রোজেন। ওকে, নেক্সট থ্রি ডিগ্রি বা টার্সিয়ারি হাইড্রোজেন। এক্সাম্পল যদি আমরা একটা টানি, কার্বন CH3 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 অ্যান্ড হাইড্রোজেন। এবং তোমাদের যদি বলা হয় যে এই হাইড্রোজেনের ডিগ্রি কত তুমি বলো, তাহলে তোমরা কি বলবে? একই রকম এই হাইড্রোজেনের ডিগ্রি নির্ণয় করতে গেলে আমাদেরকে যেতে হবে সেই কার্বনের কাছে যে কার্বনের সঙ্গে এই হাইড্রোজেন সরাসরি যুক্ত আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই হাইড্রোজেন সরাসরি যুক্ত আছে এই কার্বনের সঙ্গে, এই কার্বনের সঙ্গে। তাহলে এই গোল সার্কেলের মধ্যে অবস্থিত কার্বনের যদি ডিগ্রি আমরা নির্ণয় করতে পেরেনি, তাহলে আমরা ডিগ্রি নির্ণয় করতে পেরে যাব এই হাইড্রোজেনের, কারণ এই কার্বনের যা ডিগ্রি হবে সেটা হবে এই হাইড্রোজেনের ডিগ্রি। তাহলে এই কার্বনের ডিগ্রি কত? আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের সঙ্গে সরাসরি 1 2 3 তিনটে কার্বন যুক্ত আছে। তাহলে এই কার্বনের ডিগ্রি হচ্ছে কি 3 ডিগ্রি কার্বন। তাহলে এই কার্বন যদি 3 ডিগ্রি হয়, তাহলে এই হাইড্রোজেনের হবে কি 3 ডিগ্রি হাইড্রোজেন। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 5, फोर डिग्री বা কোয়াটারনারি হাইড্রোজেন। এক্সাম্পল স্বরূপ যদি আমরা টানি, আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনের ডিগ্রি হচ্ছে কি 4 ডিগ্রি
অর্থাৎ এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত কার্বনের সংখ্যা 4, তাই এই কার্বনের ডিগ্রি হচ্ছে 4। এবং আশ্চর্যের বিষয় হলো বা মজার ব্যাপার হলো যে কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেনই যুক্ত নাই, অর্থাৎ 4 ডিগ্রি হাইড্রোজেনের কোনো অস্তিত্বই নেই। যেহেতু 4 ডিগ্রি হাইড্রোজেনের কোনো অস্তিত্ব নেই, তাই 4 ডিগ্রি হাইড্রোজেন বা কোয়াটারনারি হাইড্রোজেন বিষয়টা হচ্ছে কি অসঙ্গত। তাই 4 ডিগ্রি বা কোয়াটারনারি হাইড্রোজেন এই বিষয়টা হচ্ছে কি অসঙ্গত, এর কোনো অস্তিত্বই নেই। ওকে, তাহলে এটা গেল আমাদের ডিগ্রি অফ হাইড্রোজেন। নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের একটা প্রবলেম আছে, নাম্বার 7 এক্সারসাইজ। নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন ইকুয়াল টু, অর্থাৎ 1 ডিগ্রি কার্বনের সংখ্যা কত। তো প্রথমে আমরা কার্বনের ডিগ্রি নির্ণয় করে নেব, তারপরে আমরা যাব অন্য কিছুর উপর। তো প্রথমে আমরা ডিগ্রি নির্ণয় করি। তাহলে এখানে একটা কার্বন আছে, এই কার্বনটা সরাসরি কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের সঙ্গে কেবলমাত্র এই একটা কার্বনই যুক্ত আছে, তাহলে এই কার্বনের ডিগ্রি হচ্ছে কি 1 ডিগ্রি কার্বন। আবার এই কার্বনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এই কার্বনের সঙ্গে সরাসরি কটা কার্বন যুক্ত আছে। এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে 1 2 দুটো কার্বন, তাহলে এই কার্বনের ডিগ্রি হয়ে যাবে 2 ডিগ্রি। আবার এই কার্বনে যদি চলে আসি, এই কার্বনের সঙ্গে সরাসরি কটা কার্বন যুক্ত আছে, একটাই কার্বন, তাহলে এই কার্বনের ডিগ্রি হয়ে যাবে কি 1 ডিগ্রি কার্বন। আবার এই কার্বনের যদি আমরা ডিগ্রি নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেখব যে কটা কার্বন ওই সার্কেলওয়ালা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই কার্বনের সঙ্গে এখানে 1 2 এবং 3 তিনটে কার্বন যুক্ত আছে, তাহলে এর ডিগ্রি হয়ে যাবে কি 3 ডিগ্রি। আবার এই কার্বন যদি দেখি, এই কার্বনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি 1 এবং 2 দুটো কার্বন সরাসরি যুক্ত আছে, তাহলে এরও ডিগ্রি হয়ে যাবে কি 2 ডিগ্রি। একই রকমভাবে এই কার্বন যদি দেখি, এই কার্বনের সঙ্গে 1 2 দুটো কার্বন যুক্ত আছে, তাহলে এরও ডিগ্রি হয়ে যাবে কি 2 ডিগ্রি। আবার এই কার্বন যদি তাকাই, তাহলে এই কার্বনের সঙ্গে সরাসরি এই 1 কার্বন এবং এইখানে একটা কার্বন থাকে, তাহলে 1 এবং 2 দুটো কার্বন যুক্ত আছে, তাহলে এটা হয়ে যাবে কি 2 ডিগ্রি। আবার এই কার্বনের সঙ্গে এই কার্বনের ডিগ্রি কত, তাহলে এই যে ডট দেওয়া আছে এখানে একটা কার্বন আছে, তাহলে এই কার্বনের সঙ্গে এখানে একটা কার্বন এবং এইখানে শেষ প্রান্তে একটা কার্বন, দুটো কার্বন যুক্ত আছে, তাহলে এরও ডিগ্রি হয়ে যাবে কি 2 ডিগ্রি। আর এইখানে শেষে যে কার্বনটা আছে সেই কার্বনের সঙ্গে কেবলমাত্র একটাই কার্বন যুক্ত আছে, তাই এই কার্বনের ডিগ্রি হয়ে যাবে কি 1 ডিগ্রি কার্বন। তাহলে নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন আমরা কটা দেখতে পাচ্ছি এখানে। নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন 1 2 3 তিনটে, তাহলে এটা হয়ে যাবে কি 3। তাহলে নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন 3 গেল। এবার হচ্ছে নাম্বার অফ 2 ডিগ্রি কার্বন। নাম্বার অফ 2 ডিগ্রি কার্বন কত, আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ 2 ডিগ্রি কার্বন এখানে 1 2 3 4 5 পাঁচটা, তাহলে এটা হয়ে যাবে কি 5। নাম্বার অফ 3 ডিগ্রি কার্বন কটা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইখানে একটা কার্বন আছে যেটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, আর কোনো 3 ডিগ্রি কার্বন নেই, তাহলে নাম্বার অফ 3 ডিগ্রি কার্বনের সংখ্যা হতো 1।
আর কোয়াটারনারি কার্বন তো এখানে নেই। এবার যদি বলা হয় টোটাল নাম্বার অফ sp2 হাইব্রিডাইজড কার্বন, নাম্বার অফ sp2 হাইব্রিডাইজড কার্বন ইকুয়াল টু কত? আমরা ডিগ্রিগুলো মুছে দিই, ডিগ্রিগুলো মুছে দিলে তাহলে আমরা কার্বনের সংকরায়নটা বের করব। আচ্ছা, এখানে যে কার্বনটা আছে এই কার্বনটার সঙ্গে এই কার্বনটার টোটাল সিগমা বন্ডের সংখ্যা কত? আমরা জানি এটা হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচারে দেওয়া আছে। এই ধরনের কার্বনের সঙ্গে টোটাল এখানে 3টে হাইড্রোজেন যুক্ত আছে এবং 3টে হচ্ছে সিগমা বন্ড। তাহলে 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে সিগমা বন্ড এবং এখানে একটা কার্বন কার্বন সিগমা বন্ড, তাহলে টোটাল 4টা সিগমা বন্ড। তাহলে টোটাল 4টা সিগমা বন্ড হলে সেই কার্বনের হাইব্রিডাইজেশন হয় sp3। আবার একই রকমভাবে এই কার্বনের সঙ্গে এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড এবং দুটো হাইড্রোজেন যুক্ত আছে। বন্ড লাইন স্ট্রাকচারে দুটো হাইড্রোজেনকে দেখানো হয় না, তাই এখানে দেখানো নেই। এবং দুটো হাইড্রোজেনের সঙ্গে দুটো সিগমা বন্ড, তাহলে এই কার্বনেরও টোটাল 4টা সিগমা বন্ড। তাহলে এটাও হচ্ছে কি sp3 হাইব্রিডাইজড কার্বন। একই রকমভাবে এই কার্বনের সঙ্গেও হচ্ছে কি 3টে সিগমা বন্ড আছে। এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড এবং একটা সিগমা বন্ড হাইড্রোজেন আছে। তাহলে টোটাল 4টা সিগমা বন্ড। তাহলে এটাও হচ্ছে কি sp3 হাইব্রিডাইজড। একই রকমভাবে এই কার্বন এবং এই কার্বন হচ্ছে সেম, তাহলে এই কার্বন হচ্ছে কি sp3 হাইব্রিডাইজড। এবং এই কার্বন যদি আমরা তাকাই তাহলে এই কার্বনের সঙ্গে এখানে একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড এটা এবং আর একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড, তাহলে 3টে সিগমা বন্ড এবং 3টে সিগমা বন্ড হলে আমরা জানি সেই কার্বনের হাইব্রিডাইজেশন হয় sp2। একই রকমভাবে এইখানে এই কার্বনের সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে 1 2 এবং আর একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে 3। তাহলে টোটাল সিগমা বন্ড যদি 3 হয় তাহলে তার হাইব্রিডাইজেশন হয় sp2। এই কার্বনের সঙ্গে একটা সিগমা বন্ড দুটো এবং দুটো হাইড্রোজেনের সঙ্গে আরও দুটো হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে 4টা। তাহলে এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp3। এখন যদি আমরা এই লাল ডট যে কার্বনটা দেওয়া আছে সেই কার্বনটার যদি হাইব্রিডাইজেশন নির্ণয় করতে যাই তাহলে আমরা কি করব? এই কার্বনের সঙ্গে জড়িত টোটাল সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে 1 এবং এখানে 1 2 এবং 2 যদি হয় টোটাল সিগমা বন্ডের সংখ্যা, তাহলে আমরা জানি তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp। আর এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে এই ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড এবং এই যে লাস্ট প্রান্তের কার্বন সেই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত আছে এবং সেই হাইড্রোজেনের সঙ্গে একটা সিগমা বন্ড, তাহলে টোটাল দুটো সিগমা বন্ড এবং দুটো সিগমা বন্ড হলে তার হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp। তাহলে নাম্বার অফ sp2 হাইব্রিডাইজড কার্বন আমরা এখানে জিজ্ঞেস করেছিলাম। তাহলে sp2 হাইব্রিডাইজড কার্বনের সংখ্যা হলো sp2। এইখানে একটা দেখতে পাচ্ছি 1 2 দুটো, তাহলে 2। নাম্বার অফ sp3 হাইব্রিডাইজড কার্বন ইকুয়াল টু কত? sp3 হাইব্রিডাইজড কার্বনের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 5টা হয়ে গেল। আবার নাম্বার অফ
এসপি হাইব্রিডাইজড কার্বন ইকুয়াল টু কত? এসপি হাইব্রিডাইজড কার্বন আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র এইখানে এবং এইখানে, মানে দুটো হয়ে গেল। এইটা গেল কার্বনের ব্যাপার। এবার যদি বলা হয় যে নাম্বার অফ sp2 হাইব্রিডাইজড হাইড্রোজেনের সংখ্যা কত, তাহলে আমরা জানি যে sp2 হাইব্রিডাইজড হাইড্রোজেন মানে হচ্ছে sp2 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন। তাহলে আমরা দেখব যে sp2 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন এখানে আছে একটা এবং এখানে একটা আছে, আর কোথাও নেই sp2, তার মানে দুটো হবে। আবার যদি বলা হয় sp3 হাইব্রিডাইজড হাইড্রোজেন, তাহলে sp3 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেনগুলো তার সংখ্যা হচ্ছে এখানে 3, এখানে 3 6 6, আর এখানে হচ্ছে 2 8 8, আর এখানে একটা 9 9, আর এখানে দুটো 11, তাহলে হবে 11। আবার যদি বলে নাম্বার অফ sp হাইব্রিডাইজড হাইড্রোজেন, তাহলে sp হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যুক্ত যতগুলো হাইড্রোজেন আছে সেটা হবে তার সংখ্যা। তাহলে sp হাইব্রিডাইজড কার্বন এইখানে আছে একটা কার্বন কিন্তু সেখানে হাইড্রোজেন নেই, এখানে আছে, তাহলে sp হাইব্রিডাইজড হাইড্রোজেন হবে 1। ওকে, তাহলে এটাই ছিল আজকের লেকচার। ওকে, আশা করি তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।